ছাদে দাঁড়িয়ে আছে ঈশা। সামনে সেই বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়িতে দিব্য আর তার বাসর রয়েছিল। খুব ইচ্ছে করছে সেই ঘরে যাওয়ার, ইচ্ছেটা আটকাতে মন চাইছিল না তার। তাই ধীর পায়ে ছাদ থেকে নেমে রুমে একবার উকি দিয়ে দেখলো দিহান ঘুম। এরপর বাইরে চলে এলো। ঈশার বাগানে আজ কোনো ফুল ফোটেনি। ঈশার জীবনের মতো বাগানটিও নিস্তেজ হয়ে আছে। মেন গেট পার হয়ে ঈশা দাঁড়িয়ে গেল। দিব্য ঠিক এখানে দাঁড়িয়ে ঈশার অপেক্ষা করত। পুরনো স্মৃতি মনে পড়তে ঈশার চোখ ছলছল করে উঠল। ঈশা এবার তাদের পুরনো বাড়িতে ঢুকলো। তার কাছে ঘরের এক্সট্রা চাবি ছিল। সে চাবি ঘুরিয়ে ঘরে পা রাখলো। আশেপাশে ধুলো জমে আছে। মাসে একবার পরিষ্কার করানো হয়, কিন্তু 3 মাসে এই ঘরটিতে কারো আসা হয়নি। আজ 3 মাস হয়ে গেল তার দিব্য বাড়ি চলে গেছে। ঈশার কাছে এই 3 মাস খুব যন্ত্রণাদায়ক ছিল। ধীর পায়ে তাদের পুরনো রুমে ঢুকলো ঈশা। অনেকক্ষণ কারণ ছাড়াই সেখানে দাঁড়িয়েছিল সে, কিন্তু আর পারছে না দাঁড়িয়ে থাকতে। দিব্যকে এই মুহূর্তে তার খুব মনে পড়ছে। ঈশা বারান্দার সামনে এসে বসে পড়ল। মুখ চেপে কান্না করছে সে। আর কত কাঁদবে? কাঁদতে কাঁদতে এই কান্নার প্রতি বিরক্ত এসে গেছে তার। বেলা 12টা। দিহান সেই সকালে ঘুম ভাঙার পর থেকেই কাঁদছে। বাচ্চাটার হয়তো খিদে পেয়েছে। ঠোঁটটা একদম শুকিয়ে গেছে তার। ঈশিতা পারভিন দিহানকে শান্ত করতে ব্যস্ত, আর কামাল সাহেব ও ইফতি ঈশাকে আশেপাশে খোঁজাখুঁজি করছেন। তারা খুব ভয় পাচ্ছেন, কারণ ঈশার ইচ্ছের বিরুদ্ধে রোহানের সাথে তার বিয়ে হয়েছিল। এখন যদি রাগের বসে সে কিছু একটা করে বসে। এদিকে খুব ভোরেই ঈশা বাসা থেকে বের হয়েছিল, তাই তাকে কেউ দেখেনি। ওই সময় দিব্যদের পুরনো বাসার দারোয়ানও ঘুমিয়েছিল, তাই সেও ঈশাকে ঢুকতে দেখেনি। কিন্তু ঈশা তো সেই ভোরে এসে বসে আছে দিব্যদের পুরনো ঘরে, আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ইফতি রোহানকে ফোন দিয়ে ঈশাকে না পাওয়ার খবরটা দিল। রোহান সেই সময় অফিসে ছিল। কাজ ফেলে সে তাড়াতাড়ি চলে এলো। দিব্যদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রোহান বলল, এ বাসায় যায়নি তো? ইফতি বলল, দারোয়ানকে জিজ্ঞেস করেছি, সে বলল যেতে দেখেনি। দারোয়ান বলল, আর তোমরা বিশ্বাস করলে? একটু দেখে আসবে না? চাবি আছে? আপুর কাছে থাকতে পারে। ভাইয়া, আপু কিছু করে ফেললে? কখনো না, ঈশা এমন মেয়ে নয়। ভাইয়া, আপু এমনই। চুপ করবে তুমি? ইফতি চুপ হয়ে গেল। রোহানের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। দারোয়ানকে ডেকে দরজার তালা ভেঙে পুরনো বাড়ির ভেতরে ঢুকলো রোহান। স্পষ্ট বোঝা যাচ্ছে ঈশা এখন এখানেই আছে। ধুলো মাখা ঘরের মেঝেতে পায়ের ছাপ পড়ে আছে। ইফতিকে বাইরে দাঁড় করিয়ে রোহান দিব্য আর ঈশার পুরনো রুমটিতে ঢুকলো। দেখলো ঈশা মেঝেতে পড়ে আছে। কাছে গিয়ে দেখলো সে খুব শান্তভাবে ঘুমিয়ে আছে, আবার মাঝে মাঝে কেঁপে উঠছে। রোহান ঈশার পাশে এসে বসলো। চোখের পানি গড়িয়ে পড়ায় ধুলো মাখা মেঝেটি আরও ময়লাটে দেখাচ্ছে। ঈশার কালো রঙের জামাটি ধুলোয় মাখামাখি হয়ে আছে। রোহান ঈশার মাথায় হাত বুলিয়ে দিল। মাথাটি মেঝে থেকে তুলে তার বুকে স্থান দিল। ঈশার তবুও ঘুম ভাঙল না। পকেট থেকে রুমাল বের করে ঈশার মুখে লেগে থাকা ময়লাগুলো ঝেড়ে দিল। তারপর ঈশাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। বাসায় এনে সে ঈশাকে বিছানায় শুইয়ে দিল। হয়তো এত সহজে ঈশার ঘুম ভাঙবে না। আর দিহানেরও খিদে পেয়েছে, তাই জোর করে ঈশাকে ঘুম থেকে জাগিয়ে দিল রোহান। চোখ খুলে রোহানকে দেখে দিব্য ভেবে বসে পড়ল ঈশা। ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে পড়ল, তুমি চলে এসেছো? আমি কত কষ্টে ছিলাম জানো। আমার তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। দিব্য, প্লিজ আমাকে ফেলে যেও না, কোথাও আর যাবে না, বলো, প্রমিস করো। রোহান কিছু বলার আগেই ঈশা তাকে জড়িয়ে ধরল। ঈশার ঘুমের ভাব এখনো কাটেনি। সে হয়তো ভাবছে সে স্বপ্ন দেখছে। ঈশা রোহানের গালে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। এদিকে রোহান নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। ঈশার মাথায় সে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। এখন ঈশা আবার ঘুমিয়ে পড়লেই তার জন্য ভালো হবে। শুধু শুধু সে কেন ডাকতে গিয়েছিল ঈশাকে? এখন যদি ঈশার ঘুমের ভাবটা কেটে যায়, তাহলে দুজনকেই লজ্জায় পড়তে হবে। এদিকে অল্প কয়েক মিনিটের মধ্যে ঈশার ঘুমের ভাব কেটে গেল। সে চোখ খুলে শক্ত করে রোহানকে বুকের সাথে মিশিয়ে রাখলো, আর মনে মনে ভাবতে লাগলো, দিব্য তো নেই। দিব্য কোথা থেকে আসবে? তাহলে কি রোহান ভাইয়াকে দিব্য ভেবে ফেলেছি? ছি, কীভাবে চেহারা দেখাবো ওনাকে? কি করলাম আমি একটু আগে? ওনার গালে চুমু খেলাম? পাগল টাগল হয়ে গেছি নাকি আমি? একটু জোরে ধাক্কা দিয়েই ঈশা রোহানকে সরিয়ে দিল, আর রুম থেকে পালিয়ে বের হয়ে গেল। রোহানও আকস্মিক ধাক্কা সামলাতে পারল না। সে কোমরে হালকা ব্যথা পেয়ে গেল। এরপর ঈশা সারা দিন আর রোহানের সামনে যায়নি।
দিহানের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রোহানও বাসায় চলে এলো। কয়েক সপ্তাহ পর ঈশার অনার্স ফাইনাল শুরু হয়ে গেল। ভার্সিটি থেকে বাসার দূরত্ব অনেক বেশি, ঈশার যাওয়া আসা অনেক কষ্ট হয়। আর এতক্ষণ দিহান মা ছাড়া কীভাবে থাকবে? দিহানকে নিয়ে গেলেও রাখার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আর প্রতিদিন নিয়ে যাওয়া কি সম্ভব? বাইরের ঠান্ডা বাতাস লেগে যদি অসুস্থ হয়ে পড়ে? এতগুলো সমস্যা নিয়ে ঈশা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আর ঈশার পরীক্ষাটাও 1.5 মাস ধরে চলবে। শেষমেশ রোহান এই সমস্যার সমাধান করে ফেলল। ভার্সিটির পাশেই 1.5 মাসের জন্য একটা বাসা ভাড়া নিল। ঈশা আর দিহানকে নিয়ে সে বাসায় উঠে পড়ল। ঈশা প্রথমে রাজি না হলেও পরিস্থিতির কারণে রাজি হতে বাধ্য হয়েছে। ঈশার পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। রোহান এই সময় অফিস থেকে ছুটি নেয়, একেবারে দুপুরে খেয়ে অফিসে যায়, আসে রাত 8টায়। এদিকে বাসা এক রুমের হয়, ঈশাকে বাধ্য হয়ে রোহানের সাথে থাকতে হচ্ছে। কিন্তু মধ্যে বড় বড় 2টো বালিশ দিয়ে রোহানকে পৃথক রাখে ঈশা। বিছানা ছোট, তার উপর 2টো বড় বড় বালিশ অর্ধেক জায়গা করে নিয়েছে। রোহানেরও থাকতে খুব কষ্ট হচ্ছে। ঈশা আর দিহানের যাতে ঘুমের সমস্যা না হয় তাই তেমন একটা নড়াচড়াও করলো না রোহান। শেষে 2টা চেয়ার জোড়া দিয়ে নিজের জন্য অল্প একটু জায়গা করে নিল। ঈশা এত কিছু বুঝলেও তেমন পাত্তা দেয়নি। সে তো এমন মেয়ে নয়, কিন্তু তার রোহানের প্রতি কোনো ভালো লাগা নেই। তার ধারণা সে যদি রোহানকে একটু গুরুত্ব দেয় তবে রোহান আশকারা পেয়ে যাবে। আর ঈশা রোহানকে কখনো দিব্যের জায়গা নিতে দেবে না। ঈশা জানে অবহেলা মানুষকে দূরে ঠেলে দেয়। রোহানও হয়তো তার অবহেলা পেয়ে একদিন দূরে চলে যাবে, আর তখনই সে হাফ ছেড়ে বাঁচবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেলল রোহান। ঈশাকে ডাকতে যাবে তখনই দেখলো ঈশা উঠে গেছে। ঈশা রোহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল। বিরক্ত মাখা কণ্ঠে বলল, আপনাকে আমি সভ্য ভেবেছিলাম আর আপনি অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছেন। কি জান? দেখেন, কোনো বাজে চিন্তা মাথায় আনবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। রোহান নরম কণ্ঠে বলল, দেখো ঈশা, আমি শুধু তোমাকে ঘুম থেকে ডাকতে এসেছিলাম, আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি এখন তোমার স্বামী, অ্যাটলিস্ট সুন্দর করে কথা বলো। আপনাকে আমি দিহানের জন্য বিয়ে করছি, সো আপনি আমার কেউ নন, আপনি শুধু দিহানের বাবা। যদিও দিহানের বাবা হওয়ার কোনো দরকার ছিল না। আর শুনুন, দিহানের জন্যই বিয়ে হয়েছে, তাই আপনি শুধু দিহানের দায়িত্বটাই পালন করুন, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার যখন ইচ্ছে আমি তখন উঠবো, যেমন ইচ্ছা হয় তেমন করব, আপনি নাক গলাতে আসবেন না। ঈশা, সকাল সকাল কি শুরু করেছ? ঈশা আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। রোহানের ঈশার এমন কথাবার্তা পছন্দ হয়নি। ঈশা তাকে অবহেলা করছে সেটা সে মেনে নিয়েছে, কিন্তু এভাবে কড়া ভাষায় কথা বলার মতো কোনো অপরাধ তো করেনি। এদিকে ঈশা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল, আর রোহান দিহানকে কোলে নিয়ে ঘরে ঘরে হাঁটছে। ঈশা রোহানের সামনে এসে বলল, দিহানকে রুমে রেখে আসেন, ওর খিদে পেয়েছে। আগে তুমি নাস্তা করে আসো। আমি নাস্তা করবো কি করবো না সেটা আপনার ভাবতে হবে না। রোহান আর কিছু বলল না। কথা বলতে গেলে কথা আরও বাড়বে। এদিকে আজ ঈশারও পরীক্ষা। রোহান চায় না তার জন্য ঈশার পড়াশোনার কোনো ক্ষতি হোক। ঈশা দিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেল। রোহান ডাইনিংয়ে এসে বসে রইল। সে অনেক ভালোবাসা দিয়ে ঈশার জন্য নাস্তা বানিয়েছিল। ভেবেছে নাস্তা বানাতে গেলে ঈশার দেরি হয়ে যাবে, আর বাইরের কিছু খেলে সে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ঈশা তো একটু খেয়েও দেখলো না। অনেক ইচ্ছে ছিল ঈশার সাথে বসে নাস্তা করার। প্রতিদিনের মতো আজও ঈশা চলে যাওয়ার পর ঈশার সব কাজ রোহান করে ফেলল। ঈশার জন্য দুপুরের খাবারও রান্না করে রাখলো। ঈশার পছন্দের খাবারের লিস্ট বানিয়েছে রোহান। সে ইউটিউব দেখে দেখে সারাদিন শুধু রান্না করে আর দিহানকে সামলায়। কিন্তু ঈশা তবুও রোহানের সাথে কথা বলতে চায় না। রোহানের ছায়াও যেন তার সহ্য হয় না। আজ রোহানের বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। এসে দেখলো ঈশার দিহান ঘুমিয়ে আছে, আর ঈশার রাতের খাবারও রান্না করে রেখেছে। রোহানও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঈশার পাশে শুয়ে পড়ল। হঠাৎ দরজায় খুব জোরে জোরে শব্দ হতে লাগলো। কেউ বাধাহীনভাবে দরজায় কড়া নাড়ছে। ঈশার ঘুম ভেঙে গেল। মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো রোহান ব্যাঘরে ঘুমোচ্ছে। ঈশা বিছানা ছেড়ে দরজার সামনে এসে ফটক দিয়ে দেখলো কোনো এক ছেলে মানুষের অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু কে সেটা বোঝা যাচ্ছে না। ঈশা মনে মনে ভয় পেয়ে গেল। সে দৌড়ে রোহানের কাছে এসে বলল, শুনছেন, কে এসেছো একটু দেখবেন? রোহান হালকা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। ঈশার এখন খুব বিরক্ত লাগছে। বিড়বিড় করে বলল, যত সব ঘুম খাতুর একটা। ঈশা দরজার সামনে এসে আবার সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কে? কাঁপা কণ্ঠে জবাব আসলো, অপসরে, দরজা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে ফেলে কোথায় চলে গেছো? দিব্যের কণ্ঠ শুনে ঈশার পুরো শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। সে কাঁপা হাতে দরজা খুলে দেখলো দিব্য তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা অস্ফুট স্বরে বলল,
তুমি? দিব্য মলিন মুখে বলল, তুমি আমাকে কিভাবে ভুলে গেলে অপসরি? এত সহজে তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে। আমার কথা একবারও মনে পড়লো না? আমার খুব কষ্ট হয় জানো। তুমি শুধু আমার অপসরি, শুধুই আমার। ঈশা দিব্যের হাত ধরে বলল, আমি সবসময় তোমারই থাকবো দিব্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আর ওই লোকটাকে বিয়ে করতে চাইনি আমি, সবাই জোর করে বিয়ে দিয়েছে। আমি তো এখনো তোমারই আছি। আমি আমার অপসরি আর আমার বাবুকে খুব মিস করি। সত্যি? আচ্ছা তুমি বাবুকে কোলে নেবে না? আমি দিহানকে নিয়ে আসি, তুমি এখানে বসো। ঈশা দিব্যের হাত ধরে তাকে সামনের চেয়ারে বসালো। তারপর দৌড়ে রুমে গিয়ে দিহানকে কোলে নিয়ে ফিরে এসে দেখলো দীপ নেই। সে কোথাও দিব্যকে খুঁজে পেল না। ঈশা পাগলের মতো কাঁদতে লাগলো আর চিৎকার করে বলল, আমি আবার হারিয়ে ফেলেছি, আবার হারিয়ে ফেলেছি তোমাকে। দীপ, প্লিজ ফিরে আসো, আমি কাউকে তোমার জায়গা দেবো না, প্রমিস। কান্নার শব্দ কানে পৌঁছাতে রোহানের ঘুম ভেঙে গেল। ঈশা ঘুমের মধ্যে কান্নাকাটি করছে, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে। রোহান ঈশার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর ধীর কণ্ঠে ঈশাকে ডাকলো, ঈশা কি হয়েছে? ঈশা তুমি ঠিক আছো তো? ঈশার ঘুম ভাঙতে সে রোহানকে দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লো আর চিৎকার করে বলল, এক্ষুনি বেরিয়ে যান এই রুম থেকে, আমার পাশে থাকবেন না, যান বলছি। রোহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি হয়েছে ঈশা, এমন করছো কেন? ঈশা চেঁচিয়ে বলল, কথা কি কানে ঢুকছে না? অসভ্য লোক একটা, বের হয়ে যান বলছি। আমার দোষটা কোথায় ঈশা? ঈশা দাঁতে দাঁত চেপে বলল, আপনার জন্য আমার দিব্য কষ্ট পাচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। আই হেট ইউ। রোহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঈশা শান্ত হও, আমি চলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর তোমার সামনে আসবো না। রোহান রুম থেকে বেরিয়ে পড়লো। বাসাটা 1 মাসের জন্য তারা ভাড়া নিয়েছিল। তেমন কোনো ফার্নিচার নিয়ে আসেনি সাথে, শুধু একটা ব্যাড ডাইনিং আর রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস সাথে এনেছে। সোফাও ছিল না। এখন বাকি রাত কীভাবে কাটাবে রোহান? শেষে একটা জায়নামাজ পেয়েছে, বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লো। ঘুম আসছে না। তার মাথায় ঘুরছে ঈশাকে দীপুকে নিয়ে স্বপ্ন দেখেছে। দীপু কী বলেছে ঈশাকে? রোহানের সাথে থাকলে কি দীপু কষ্ট পায়? রোহানও দীপুকে অনেকবার স্বপ্নে দেখেছিল, কিন্তু রোহানকে তো সে কিছুই বলেনি, বলেছে শুধু ঈশা আর দিহানের খেয়াল রাখতে। তাহলে ঈশাকে কষ্ট পাওয়ার কথা কেন বলছে দীপু? এসব ভাবতে ভাবতে রোহান ঘুমিয়ে পড়ল। সকালে ঈশা ঘুম থেকে উঠে দিহানকে নিয়ে নাস্তা খেয়ে চলে গেল। রোহান ঘুম থেকে উঠে ঈশাকে পুরো ঘরে খুঁজে পেল না কোথাও। ঈশার আরও 3টা পরীক্ষা বাকি ছিল, আজও পরীক্ষা আছে। সে দিহানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে। এদিকে রোহান ভার্সিটি এসে দেখলো ঈশা দিহানকে পরিচিত একটা মেয়ের কাছে দিয়ে পরীক্ষা দিতে বসেছে। রোহান মেয়েটির কাছে গিয়ে বলল, দিহানকে আমার কাছে দাও, তুমি চলে যাও। মেয়েটি বলল, ঈশা আপু আমাকে দিয়ে গেছে না, আপনি কে? আমি ঈশার হাজব্যান্ড। ঈশা আপুর হাজব্যান্ড তো মারা গেছেন। দেখো আমি দিহানের বাবা। এমন সময় ভার্সিটির প্রফেসর মান্নান ইসলাম রোহানকে দেখে বললে, আরে রোহান কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈশা কেমন আছে? আজ বোধ হয় ওর পরীক্ষা। জি স্যার। দিহানকে দেখে মান্নার স্যার জিজ্ঞেস করলেন, আরে এটা তো আমাদের হিরোর ছেলে। জি স্যার। মান্নান ইসলাম মেয়েটির কাছ থেকে দিহানকে নিয়ে বললেন, দিব্যের খবর শুনে কষ্ট পেলাম। ঈশা খুব কম বয়সে স্বামী হারিয়েছে, শুনলাম তুমি বিয়ে করেছো ঈশাকে। রোহান বলল, জি স্যার। স্যার বলল, তোমার বাবা বলেছিল, ভালো সিদ্ধান্ত নিয়েছো রোহান। মান্নান ইসলাম আর ফয়সাল আহমেদ কলেজ বন্ধু ছিলেন, আর মাঝে মাঝে তাদের যোগাযোগ হয়। এদিকে মেয়েটা তাদের কথা শুনে বুঝলো রোহান সত্য বলেছিল। স্যার চলে যাওয়ার পর মেয়েটি রোহানকে বলল, আপনি ঈশা আপুর সেকেন্ড হাজব্যান্ড? রোহান ক্ষীণ সুরে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ঈশা আপু আপনার কথা বলেনি। আপুর সাথে আমার ভালোই ফ্রেন্ডশিপ, মাঝে মাঝে কথাও হয়। ইটস ওকে। এখন কি আমার ছেলেকে দেওয়া যাবে? মেয়েটি দিহানকে রোহানের কোলে দিয়ে চলে গেল। রোহান দিহানের দিকে তাকিয়ে বলল, তোর মা না বড্ড টেরা। আমি যে তোর বাবা এই কথা সে কাউকে বলেনি কেন? আচ্ছা মানলাম যে কাউকে জানাতে চাইনি, কিন্তু আজকে কি করলো? এখানে আসার আগে একবারও আমাকে বলে আসেনি। তোর মা আমার সাথে এমন লটর পটর করে কেন বলতো? আমি বুঝতে পারছি না তোর দিব্য বাবা তোর মাকে কীভাবে সহ্য করেছিল। আমিও কিন্তু দিব্য রহমানের ভাই, এত সহজে আমি তোর মাকে ছাড়ছি না। শোন, আমরা দুজন এক থাকলে তোর মা সোজা হয়ে যাবে। কি দিয়ান, আমার পক্ষে থাকবি তো? ঈশা পরীক্ষা শেষে বের হয়ে রোহানকে দেখে বিরক্ত হয়ে গেল।
জোর করে দিহানকে কোলে নিয়ে সে বাসায় চলে আসলো। রোহানও ঈশার পিছু পিছু চলে এলো। বাসায় আসার পর রোহান ঈশাকে বলল, ঈশা তুমি এমন করছো কেন? আমার অপরাধটা কি? ঈশা বুকে হাত গুজে থমথমে কণ্ঠে বলল, কি করছি আমি? সব তো আপনিই করছেন। অন্যের বউকে বিয়ে করেছেন আর এখন জিজ্ঞেস করছেন কি অপরাধ? ঈশার কথায় রোহানের মেজাজ খারাপ হয়ে গেল। ঈশার প্রতিটা কথার উল্টো প্রশ্ন রোহানের ভালো লাগছে না, আর তার উপর সে সকাল থেকে না খেয়ে আছে। রোহান চেঁচিয়ে বলল, জাস্ট স্টপ ইট ঈশা, আমি তো একটা মানুষ, আমার কি কোনো অনুভূতি নেই? তুমি যাচ্ছে তাই ব্যবহার করছো আমার সাথে। কি করব? আদর করব? ভালোবাসা দেব? কী চান আমার কাছ থেকে? আপনার মনের বাসনা আমি কখনো পূরণ করতে পারবো না। আর এত ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকলে একটা মেয়ে ভাড়া করে আনেন। ঈশার শেষ বাক্যটা শুনে রোহান ঈশাকে নিজের কাছে টেনে এনে বলল, চুপ, একদম চুপ। তুই আমাকে কী ভেবেছিস? আমাকে দেখে কি মনে হয় আমি তোকে আমার মনের বাসনা পূরণ করার জন্য বিয়ে করেছি? তুই কী ভাবছিস আমি তোর কাছে অন্য কিছুর আশায় আছি? আমার ভালোবাসা কি তোর চোখে পড়ে না? নোংরা মন মানসিকতা কীভাবে রেখেছে আমাকে নিয়ে? যা, ছেড়ে দিলাম, যেখানে ইচ্ছা চলে যা, জাস্ট গেট লস্ট। ঈশা ভয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। ঈশার মুখে যা এসেছে সে বলে দিয়েছে, কিন্তু এতটা খারাপ কথা বেরিয়ে যাবে সে ভাবতেও পারেনি। রোহান ঈশাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবার চিৎকার করে বলল, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট ফ্রম হিয়ার, যা। ঈশা ঘর থেকে বেরিয়ে গেল। ঈশার নিজেরই এখন খারাপ লাগছে, খুব খারাপ কথা বলে ফেলেছে সে রোহানকে। রোহান তো শুধু দিহানার তার দায়িত্ব নিয়েছে, দিহানকে বাবার মতো আঁকড়ে রেখেছে, আর তার জন্য কত কিছু করেছে। ছি, সে এতটা জঘন্য ভাষায় কথা কীভাবে বলতে পারলো? এদিকে রোহান 5 মিনিট চুপচাপ দাঁড়িয়েছিল এক জায়গায়। সে ঈশাকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু ঈশা এই মুহূর্তে কোথায় যাবে এটা ভাবতেই সে আবার বেরিয়ে পড়লো ঈশাকে খুঁজতে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে ঈশা, মুখে ওড়না পেঁচিয়ে কাঁদছে। রোহানের আওয়াজ শুনে চোখ মুছে ফেলল সে। রোহান বলল, বাসায় চলো, আর তো কয়েকটা দিন, তারপর আমার সাথে আর থাকতে হবে না, আমাকে আর সহ্য করতে হবে না, আমি তোমার সামনেও আর আসবো না। ঈশা ক্ষীণ কণ্ঠে বলল, আই এম সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। ইটস ওকে। রোহান বাকি দিনগুলোতে ঈশার সাথে একটা কথাও বলেনি। রাতে মেঝেতে ঘুমিয়েছিল। এদিকে ঈশাও রোহানের সাথে কথা বলেনি। মনে মনে খারাপ লাগলেও রোহানকে বুঝতে দেয়নি। এরপর তার পরীক্ষা শেষ হলে সে দিহানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। রোহান ঈশাকে রেখে আসার পর বাসায় এসে খুব কেঁদেছিল। মনে মনে একটা বাক্য এসে আওড়াচ্ছিল, ঈশা আমাকে এতটা খারাপ কীভাবে ভাবলো? ভালোবাসা মানে কি দৈহিক সম্পর্ক? এসব তো ভালোবাসা না। আমি তো ঈশার কাছে এমন ভালোবাসা চাইনি। আমি শুধু চেয়েছি ঈশা যাতে আমার সাথে একটু হেসে কথা বলে, একটু ভালোভাবে আমার দিকে তাকায়, আমার কথাগুলো যাতে শুনে, এইটুকু চেয়েছিলাম, বেশি কিছু চাইনি। এদিকে ঈশা তার মাকে স্বপ্নের কথাটি বলল যে রোহানের সাথে বিয়ে হওয়ায় দিব্য কষ্টে আছে, তাই এই সম্পর্ক সে আর রাখবে না। ঈশিতা পারভিন মেয়ের কথা শুনে বললেন, তুই কি ভেবেছিস দিব্য এসে তোকে এসব বলেছে? কখনো না। মৃত্যুর পর ওপারে চলে যাওয়া মানুষগুলোর সাথে এপারের কোনো সংযোগ নেই। দিব্যের তোর কথা মনে করার সময় নেই রে মা, সে নিজের জগতে আছে। আর এইসব স্বপ্ন তুই ভাবছিস বলেই দেখছিস, কারণ তোর মনে হয় দিব্য এইসব ভাবে। তুই সারাদিন এইসব নিয়েই থাকিস, তাই এইসব স্বপ্ন দেখেছিস। বরং দিব্য খুশি হতো জানলে দিব্য আর রোহানের সম্পর্কের ব্যাপারে আমার চেয়ে তোর বেশি জানা আছে। দিব্য যদি জানতে পারতো রোহান তার দিহানের বাবা হয়েছে, তার চেয়ে বেশি খুশি কেউ হতো না। ঈশা, এসব মাথা থেকে ঝেড়ে ফেল, তুই এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাবি। রোহান অনেক ভালো ছেলে, অবহেলা করিস না মা, পাপ হবে। আর যাই হোক, এখন রোহানই তোর বর। ঈশা মায়ের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেল। রোহান এখন তার বর, এই সত্যটা ভাবতেও তার কষ্ট হচ্ছে। তাহলে সে কিভাবে পারবে সত্যটা মানতে? পারছে না ঈশা, এত সহজ না সব কিছু মেনে নেওয়া। আজ রাতটিও ছিল দুটি মানুষের জন্য অন্ধকারময়। রোহান আর ঈশার জীবনের এক অন্ধকার রাত। একজন প্রিয় মানুষটির কাছ থেকে আঘাত পেয়েছে, অন্যজন নতুন জীবন কিভাবে মেনে নেবে সেই দ্বিধায় ভুগছে।